আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। মূলত ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। আজ আমরা আলোচনা করব দেশের রড ইন্ডাস্ট্রির বিভিন্ন সমস্যা এবং তার নানা দিক নিয়ে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এবং সিএসআরএম এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শাহজাহান। জনাব শাহজাহান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন নিউজে আসার জন্য। ধন্যবাদ রবু ভাই আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে আজকে যারা দর্শকরা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা এবং ধন্যবাদ। জি, আমরা আলোচনার শুরুটা আসলে করতে চাই যে এখন তো বৈশ্বিক সংকট চলছে। এই সংকটের মধ্যে আসলে এই রড ইন্ডাস্ট্রির বর্তমান কি অবস্থা, কিভাবে আপনারা এই প্রতিঘাতগুলো মোকাবেলা করছেন? এটা এই সময়ের জন্য আপনার যে প্রশ্নটা, এটা সত্যি সুন্দর একটা প্রশ্ন। বর্তমানে রড ইন্ডাস্ট্রি আমি মনে করি একটা অনেক টাফ টাইম আমরা পেরিয়ে যাচ্ছি এখন। আপনি এবং আমরা সকলেই জানি যে আমাদের দেশে কিন্তু লোহার কোনো খনি নেই। জি, আমাদের র মেটেরিয়ালস 85 থেকে 90% আমাদের ইম্পোর্ট করে আনতে হয়। বৈশ্বিক যে সমস্যা শুরু হয়েছে, যেটা রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ, বিশেষ করে এই যুদ্ধটা শুরু হওয়ার পর থেকে আমরা একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছি। আমরা সাধারণত ইম্পোর্ট করে যখন পণ্যটা নিয়ে আসি, আমরা ইউপাস এলসি বলে এটাকে, এই পণ্য ব্যবহারের পরে আমরা 6 মাস বা 3 মাস বা 4 মাস পরে যখন ডকুমেন্ট আসে, তখন আমরা এই পেমেন্টগুলো করে থাকতাম। বৈশ্বিক এই সমস্যা শুরু হওয়ার পরে ডলারের এগেনস্টে টাকার মূল্য অনেক কমে যায়। আমরা যেখানে 88 টাকা করে প্রতি ডলার ক্যালকুলেট করে পণ্যের মূল্য নির্ধারণ করতাম, কস্টিং নির্ধারণ করেছিলাম, যখন আমাদেরকে এটা পরিশোধ করতে হলো, সেটা পরিশোধ করতে হয়েছে, আমি সর্বোচ্চ পরিশোধ করেছি 1 টাকা 106 টাকা 50 পয়সা পর্যন্ত। সো দিস ইজ এ হিউজ গ্যাপ। আমি ক্যালকুলেট করে দেখেছি প্রতি টনে আমাদের পণ্যের মূল্য কস্টিং বেড়ে গিয়েছে 6 থেকে 7,000 টাকা। কিন্তু এত সাডেনলি এটা হয়েছে যে আমরা এই যে গ্যাপটাকে আমরা কিন্তু আমাদের কস্টের সাথে অ্যাড করতে পারি নাই। কারণ আমরা যদি অ্যাড করতে যাই, তখন পণ্যের মূল্য অনেক বেড়ে যায়। সেটা যেটা এন্ড ইউজার আছে, যেটা কাস্টমার আছে, তাদের বাইং ক্যাপাসিটির বাইরে চলে যায়। সো এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এবং এই যে ডলারের ফ্ল্যাকচুয়েশন রেট, এই রেটের কারণে, যে আমি আপনাকে আগেই বলেছি, আমরা যেই পণ্য 88 টাকা রেট হিসাব করে পণ্য আমদানি করেছিলাম, সেটা পরিশোধ করেছে 105 টাকার উপরে। এইটা কিন্তু আমাদের একটা নেট লস হয়ে গিয়েছে। সো উই আর পাসিং এ ভেরি টাফ টাইম। আর বর্তমান সময়টা আপনি জানেন যে বৈশ্বিক যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির কারণে সকলেই একটা কনজারভেটিভ ওয়েতে যাচ্ছে। কনস্ট্রাকশন কিন্তু অনেক স্লো হয়ে গিয়েছে। মানুষ ধারণা করছে নেক্সট ইয়ারে কি আসে, নেক্সট ইয়ারে যদি অর্থনৈতিক মন্দা আরও বেড়ে যায়, তখন সকলেই চিন্তা করছে যে না, আমি এখন নতুন কোনো ইনভেস্টমেন্টে যাব না, আমি নতুন কোনো বাড়িঘর করতে যাব না, আমাকে আগে সার্ভাইভ করতে হবে। সো এই সমস্ত চিন্তা থেকে কিন্তু সবাই একটি কনজারভেটিভ ওয়েতে এখন যাচ্ছে। সো এই সমস্ত কারণেও রডের ডিমান্ড কিন্তু আগের চাইতে অনেক কমে গেছে। সো আমি যদি এক কথায় বলি, উই আর পাসিং এ ভেরি টাফ টাইম। জি, আপনার কথা সূত্র ধরেই যদি বলি, তার মানে ডলারের উচ্চ মূল্য সেটি আপনাদের প্রোডাকশন কস্টকেও বাড়িয়ে দিয়েছে, কিন্তু গ্রাহকদের কাছ থেকে আপনারা সেটি নিতে পারছেন না, কারণ তখন গ্রাহক ডিমোরালাইজড হয়ে যাবে বা হতাশ হয়ে যাবে, বা যেটি অলরেডি আমরা দেখছি যে নির্মাণ কাজে আসলে গতি কমে গেছে। তো এখন সামনে কি হবে? ডলারের দাম কি কমবে, বা আপনারা কি অবজার্ভ করছেন? আসলে দেখেন, আমরা কিন্তু এইরকমভাবে ডলারের মূল্য বৃদ্ধি পাবে এটা কিন্তু আমাদের ধারণা ছিল না। ইভেন আমি অনেক ব্যাংকের সাথে কথা বলেছি, ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে ডলারের এইরকম ফ্ল্যাকচুয়েশন হবে তারাও কখনো ধারণা করে নাই। সো এখন যে বর্তমানে যে সিচুয়েশন চলছে, ব্যাংকগুলা কিন্তু এখন এলসি দেওয়া বন্ধ করে দিচ্ছে।
রিগ্রেট করতেছে যে না, আমরা কোনো এলসি দিতে পারবো না। জি। তো আমি প্রশ্ন করেছিলাম, কেন আপনারা এলসি দিতে পারবেন না, সমস্যাটা কোথায়? ডলারের মূল্য যাই হোক, আমাদের তো ইন্ডাস্ট্রি চালাতে হবে, যেহেতু র মেটেরিয়ালস আমাদের দেশে নাই, ইম্পোর্ট করে আনতে হবে। যদি আমরা ইন্ডাস্ট্রি চালাতে হয় তাহলে ইম্পোর্ট অব্যাহত রাখতে হবে। আপনি যদি এখন আমাকে এলসি না দেন, জি। তাহলে আমি কিভাবে ফ্যাক্টরিটা চালাবো? ওনারা বলতেছে আমাদের তো ডলার কোনো নিশ্চয়তা নেই, আচ্ছা। আমরা আপনার যে এলসিটা করব আমরা তো ডলারে পেমেন্ট করব। জি। সেই ডলারে যখন পেমেন্ট করব, সেই ডলার প্রাপ্তির নিশ্চয়তা আমাদের কাছে নাই। এই কারণে আমরা এখন এলসি করছি না। সো এই যে এলসি না করার যে প্রবণতা এখন চলে আসছে, যে তাহলে কি হবে? আপনার পাইপলাইনে যে সমস্ত মালগুলো এলসি করা আছে, সেই মালগুলো হয়তো আগামী 3 মাসের মধ্যে চলে আসবে। জি। আর এখন থেকে যদি এলসি করা যেভাবে কমে যাচ্ছে, এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে 3 মাস পরে কিন্তু সিচুয়েশন আরো অনেক কঠিন হবে। কারণ র মেটেরিয়াল যদি আমরা না পাই, ফ্যাক্টরি এমনিতেই আমরা অনেকটা লসের মধ্যে আছে, তাহলে কি আরো প্রোডাকশন আরো অনেক কমে যাবে। কর্মসংস্থান কিন্তু মানুষ হারাবে। যখন আমরা র মেটেরিয়ালস পাবো না, তখন কি হবে? ফ্যাক্টরি আমাদের বন্ধ করে দিতে বাধ্য হব। তখন কি হবে? একটা অসন্তোষ তৈরি হবে, কর্মসংস্থান হারাবে মানুষ। ইতিমধ্যে আরো কিছু প্রবলেম আমরা ফেস করছি। আপনি জানেন যে বিদ্যুতের একটা প্রচন্ড ক্রাইসিস চলছে। আমাদের টোটাল প্রোডাকশনের 15% কিন্তু বিদ্যুতের কস্ট। সো এই যে বিদ্যুতের ক্রাইসিসের কারণে কিন্তু আমাদের প্রোডাক্টের কস্ট কিন্তু বেড়ে গেছে। আমরা কিন্তু এখন সঠিকভাবে বিদ্যুৎ পাচ্ছি না। প্রতিদিন একটা বড় সময় আমাদের লোডশেডিংয়ের মধ্যে থাকতে হয়, এবং এই লোডশেডিংয়ের মাত্রা প্রতিনিয়ত এটা বৃদ্ধি পাচ্ছে। সো আমাদের কস্ট কিন্তু ঠিক আছে, ওভারহেড কস্ট সব এভরিথিং ইজ স্টেবল, বাট এই যে প্রোডাকশন কমে যাওয়া, সেই সাথে গ্যাসের অপ্রাপ্তির একটা ব্যাপার। গ্যাস কিন্তু আমরা দীর্ঘদিন যাবতই পাচ্ছি না। সো দুইটা পাওয়ার নিয়ে আমাদের চলতে হয়। তো দুইটা পাওয়ারই আমরা কিন্তু শর্টেজের মধ্যে আছি। এইভাবে যদি অব্যাহত থাকে, আপনি জানেন ইতিমধ্যে জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন যে ওয়ার্ল্ড মার্কেটে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়াতে এলএনজি ইম্পোর্ট বন্ধ আছে, ডলারের সংকটের কারণে এলএনজি ইম্পোর্ট বন্ধ আছে, তেলের দ্বারা যে সমস্ত পাওয়ার প্ল্যান্টগুলো চলতো, এই সমস্ত পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ আছে। তো এই সমস্ত শর্টেজ থেকেই কিন্তু বিদ্যুতের আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এটা যে অতি সহসাই ঠিক হয়ে যাবে এইরকম কোনো ধরনের আভাস কিন্তু আমাদের মধ্যে নেই। আপনি যে বাস্তবতার কথা বলছেন, যে একদিকে ডলারের উচ্চ মূল্য, আপনারা এলসি করতে পারছেন না, অন্যদিকে বিদ্যুৎ গ্যাসের ক্রাইসিস, কিন্তু এই বাস্তবতার বিপরীতে যদি আমরা তাকাই, তাহলে তো আগামীতে আপনার নির্মাণ মৌসুম চলে আসছে, তখন তাহলে পরিস্থিতি কি হবে? আমি মনে করি যদি এইভাবে চলতে থাকে, প্রোডাকশন কিন্তু অলমোস্ট আমাদের 50 থেকে 60%-এর মধ্যে চলে আসছে। যেখানে আমরা 100% প্রোডাকশন করতাম, 50 থেকে 60%-এর মধ্যে চলে আসছে। আমাদের কস্ট কিন্তু প্রোডাকশন কস্ট বেড়ে গেছে। কয়েকটি কারণে বেড়েছে, আমি যেটা বলেছি, ডলারের মূল্যের বৃদ্ধির কারণে, বিদ্যুতের সংকটের কারণে, গ্যাসের সংকটের কারণে আমাদের ওভারহেড কস্ট বেড়ে যাচ্ছে। যদি এই ধারা অব্যাহত থাকে, এই যে সামনে যে মৌসুম আসছে, এই মৌসুমে কিন্তু আমি মনে করি যে বড় ধরনের সংকট তৈরি হওয়ার সম্ভাবনা আছে। জি, আমরা এই ব্যাপারে আপনার আরও কথা শুনবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের রড ইন্ডাস্ট্রির বিভিন্ন দিক নিয়ে। আমাদের সাথে আছেন সিএসআরএম রডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শাহজাহান। জি শাহজাহান ভাই, আমরা যে আলোচনা করছিলাম শুরুতেই, এই যে গ্যাস এবং বিদ্যুতের যে সংকট, এই সংকটের কারণে আপনাদের উৎপাদনকে কিভাবে ব্যাহত করছে? আসলে আমি আপনাকে বলেছি যে আমাদের টোটাল কস্টের 15% আমাদের পাওয়ারের কস্ট আসে, বিদ্যুতের কস্ট আসে। তো এই প্রক্রিয়াটা সম্পর্কে আমি একটু বলি। আমরা প্রথমে যেটা করে থাকি সেটা হচ্ছে স্ক্র্যাপগুলোকে আমরা মেল্ট করি। মেল্ট করে আমরা বিলেট তৈরি করি, বিলেট থেকে আমরা রড তৈরি করি। এই যে প্রক্রিয়া, একটা মেল্টিং শপে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যায়। কখনো কখনো এটা 2 ঘন্টা 25
বা 30 মিনিট সময় পর্যন্ত লেগে যায় জি। একটা মেল্টিং শপে একটা মালকে পুরো মেল্ট করে বিলেট পর্যন্ত যাওয়ার জি প্রক্রিয়া। বিদ্যুতের যে এখন সংকট চলছে, জি আমাদের কিন্তু নিরবিচ্ছিন্ন যদি বিদ্যুৎ না হয় তাহলে আমরা কী ধরনের সমস্যায় পড়ি? জি যে সমস্যাটা আমরা এখন ফেস করছি, আমরা যখন এই লোহাটাকে গালানো শুরু করি, স্ক্র্যাপটাকে, এটা যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকে তাহলে আমাদের কস্টিং একরকম হয়। জি আর যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকে, এই প্রক্রিয়ার মধ্যখানে কখনো যদি এটা স্টপ হয়ে যায়, তখন আবার যখন বিদ্যুৎ আসে তখন কি হয়? এই যে যখন বিদ্যুৎটা চলে যায়, আমি যে পর্যন্ত মেল্ট করেছিলাম, জি আমার যে কস্টটা এখানে ইনভলভ হয়েছে, জি সেই মেল্টটাকে আবার আগের পর্যায়ে লোহা হয়ে যায়, আবার নতুন ঠান্ডা করে হয়ে শুরু নতুন করতে করে হয়। আবার আমাকে শুরু করতে হয়, যার তার ফলে মানে আমাদের ডাবল খরচ পড়ে যাচ্ছে। ডাবল খরচ পড়ে যায়। তো কি হচ্ছে, বিদ্যুতের আসা যাওয়ার কারণে কিন্তু আমাদের খরচটাকে অনেক গুণ বেড়ে যাচ্ছে। জি তারপর আপনি গ্যাসের কথা আমরা যদি বলি, গ্যাস দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের অনেকের পাওয়ার জেনারেশন আছে। বিদ্যুতের সমস্যার কারণে আমরা অনেক আগেই এই সমস্ত পাওয়ার জেনারেশন নিয়েছিলাম, নিজেদের ক্যাপটিভ পাওয়ার নিয়েছিলাম, সেটা কিন্তু এখন আমরা চালাতে পারছি না জি। ডিউ টু দ্য শর্টেজ অফ গ্যাস। জি। গ্যাসটা আরেকটা জায়গায় আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে ফার্নেসে আমরা বিলেটটাকে গরম করে রিরোলিং মিলে জি। আমরা চালিয়ে থাকি। এই শর্টেজের কারণে, গ্যাসের শর্টেজের কারণে আমাদের কিন্তু ফার্নেসে ঠিকভাবে বিলেটটাকে গরম করতে পারছি না। অনেক লম্বা সময় ধরে আমাদেরকে এই যেখানে 1 ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা সেটাকে এখন লেগে যাচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা। গ্যাসের কখনো চাপটাও কম। গ্যাসের চাপ অনেক কম, অনেক কম, অনেক কম, মাঝে মাঝে থাকেই না, মাঝে মাঝে ফ্যাক্টরি বন্ধ থাকে। জি। তো এই সমস্ত টোটাল এই বিদ্যুৎ এবং গ্যাসের যে সমস্যা এখন চলছে, এইভাবে যদি অব্যাহত থাকে, আমাদের কস্ট যেভাবে বৃদ্ধি পাচ্ছে, রডের মূল্য কিন্তু অনেক বৃদ্ধি পাবে। নো ওয়ে। তার মানে একদিকে গ্যাস বিদ্যুতের সংকট, অন্যদিকে উৎপাদন খরচ বাড়ছে, সব কিছু মিলে তাহলে এখন রডের বাজারটা কেমন? তাহলে সামনে বাজারটা কতদূর যাবে? মানে সামনে রডের দাম আরো বাড়বে কিনা, যদি সহজ ভাষায় বলি? দেখেন, যে সমস্ত কারণে কস্টিং আমাদের বেড়ে যাচ্ছে, অবশ্যই রডের দাম বাড়তে হবে, আদারওয়াইজ এই ইন্ডাস্ট্রিগুলো সার্ভাইভ করবে না। জি এখন আরেকটা প্রশ্ন এখানে চলে আসে, আসলে আমাদের দেশের মানুষের বাইং ক্যাপাসিটির একটি ব্যাপার এখানে কিন্তু আছে। জি আপনি জানেন যে ইতিমধ্যে সরকার এই খাতে অনেক স্লো হয়ে গিয়েছে, কনস্ট্রাকশন খাতে, এবং গভর্নমেন্ট বলেছে নতুন করে কোনো প্রজেক্ট দেবে না। জি আমাদের কিন্তু 40 থেকে 50% রড কিন্তু সরকার আমাদের বায়ার। সো গভর্নমেন্ট যদি তার কাজগুলোকে স্লো করে দেয় বা নতুন কোনো প্রজেক্ট না আসে, জি এবং সেই সাথে সাধারণ মানুষ যারা আছেন তারা যদি নিজেরা কনজারভেটিভ ওয়েতে চলেন, যে নেক্সট ইয়ারে, কামিং ইয়ারে যে ইকোনমি যেভাবে খারাপের দিকে আসতেছে, সবাই যেভাবে বলা বলি করছে যে দুর্ভিক্ষ আসতে পারে, এই যে একটা আতঙ্ক মানুষের মধ্যে বিরাজ করছে, মানুষ কিন্তু এখন বাড়িঘর নির্মাণ রেখে এখন সবাই চিন্তা করতেছে যে আগে আমি সার্ভাইভ করব, দেন আমি বাড়িঘর অবকাঠামো নির্মাণ করব। তো এইরকম একটি আতঙ্ক কিন্তু আজকে আমাদের সমাজে বিরাজ করছে। আমাদের কিন্তু কস্টিং বেশি হলেও আমরা সেই জায়গাটা এখন যেতে পারছি না। জি। সো উই আর পাসিং এ ভেরি টাফ টাইম, এবং আমরা কিন্তু এখন ব্লিডিং করছে, আমাদের কিন্তু এখন ব্লিডিং হচ্ছে। জি। হ্যাঁ, সো এই সময়টা আমি মনে করি শেষ হবে, তবে কখন হবে এটা বলতে পারছি না, তবে আমি মনে করি এই সময়টা আমাদের জন্য খুবই অত্যন্ত একটা খারাপ সময় যাচ্ছে। এবং যেভাবে শর্টেজ হচ্ছে স্ক্র্যাপের, এলসি না করতে পারাতে, এই যে সমস্ত ফ্যাক্টরিগুলো সামনে সচল থাকবে, জি। কস্টিং কিন্তু অনেক বেড়ে যাবে এবং প্রাইস কিন্তু অনেক বেড়ে যাবে। তো পার্শ্ববর্তী দেশে দামটা কেমন আসলে? তারা আমি সব সময় এটা দেখেছি, আমি দেখেছি যে আমাদের দেশের সাথে তাদের যে প্রাইস, সেটা কিন্তু খুব একটা ডিফারেন্স হয় না। কখনো কখনো দেখা যায় যে তাদের প্রাইস আমাদের চাইতে বেশি, আবার কখনো কখনো দেখা যায় যে আমরা এবং তাদের প্রাইস সমান সমান আছে। তবে তাদের কিছু অ্যাডভান্টেজ আছে, তাদের ওইখানে লোহার খনি আছে, আপনি জানেন। তারা কিন্তু প্রাইসটাকে এবং কস্টিংটাকে মিনিমাইজ করতে পারে, যেটা আমরা পারি না, আমাদের কোনো সোর্স নাই। এটা কিন্তু আমাদের জন্য একটা মানে ল্যাকিংস আমি বলবো। সো এইটা একটা তাদের জন্য অ্যাডভান্টেজ, এবং মোটামুটি তাদের সাথে আমাদের প্রাইসের একটা সিমিলারিটি সবসময় থাকে। আমি তাহলে আমরা কিভাবে কম দামে রড পেতে পারি? গভর্নমেন্ট কি করতে পারে, বা কোন কোন ফ্যাসিলিটিসগুলো আপনাদেরকে দিলে গ্রাহক কম বা ভোক্তা কম দামে রড পেতে পারে?
আসলে দেখেন, এটা একটা প্রোডাকশন প্রসিডিওর। প্রোডাকশন কস্ট যদি আমরা কমাতে পারি তাহলে ভোক্তার কাছে আমরা কম মূল্যে আমরা এটাকে পৌঁছাতে পারি। এই ক্ষেত্রে সরকারের অনেক কিছু করণীয় আছে। আমাদেরকে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা রাখতে হবে, আমাদেরকে নিরবচ্ছিন্ন গ্যাসের ব্যবস্থা রাখতে হবে, তাহলে আমাদের যে কস্টিংটা বেড়ে যাচ্ছে সেখানে কমে আসবে। আমাদের ব্যাট এবং ট্যাক্সের কিছু বিষয় আছে, সেই ক্ষেত্রেও যদি সরকার আমাদেরকে আপনার কিছু সুযোগ সুবিধা দেয় তাহলে কস্টিং কমে আসবে। ব্যাংকিং খাত থেকে আমরা যে ঋণ নিয়ে থাকি এই ক্ষেত্রেও আমাদেরকে কিছু সাবসিডি সরকার দিতে পারে। এই সমস্ত কস্টগুলো যদি, এগুলি আমাদের মেজর কস্ট, এই কস্টগুলো যদি মিনিমাইজ হয়ে যায়, আমি অবশ্যই আশাবাদী ইনশাআল্লাহ আমরা একটা যৌক্তিক এবং সুন্দর ক্যাপাবল প্রাইস আমরা কাস্টমারকে দিতে পারবো। জি, এবার একটু আপনাদের রড সম্পর্কে একটু জানতে চাই। সিএসআরএম তো সেই 1992 সাল থেকে যাত্রা শুরু করেছে, তো এই পথ পরিক্রমায় এখন আপনারা কোন অবস্থানে? দেখুন, আসলে আমরা শুরু করেছিলাম প্রথমে, আমরা যখন ফ্যাক্টরিটা টেক ওভার করি আমাদের, তখন আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি ছিল মাত্র 600 টন। জি। এরপরে ক্রমান্বয়ে আমরা সেটাকে 2500 থেকে 2700 টনে নিয়ে যাই। জি। এরপরে আমাদের অটোমেশন চলে আসে 2015 সালে। অটোমেশনের পরে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি বেড়ে দাঁড়ায় 8000 টনের মতো। এখন আমাদের আরও একটা ইউনিট চলছে, এই দুইটা ইউনিট মিলিয়ে আমাদের এখন প্রোডাকশন ক্যাপাসিটি প্রায় 18,000 টন। সো আমরা আমাদের যে এক্সিস্টিং ইন্ডাস্ট্রি আছে সেখানে আমরা আরও নতুন কিছু ইকুইপমেন্ট নিয়ে আসতে চাচ্ছি, পরিকল্পনা করেছি। এই ইকুইপমেন্টগুলো যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি চলে যাবে 25,000 টনের মধ্যে। সো সেই দিকে আমরা কাজ করছি এবং আমরা সবসময় চিন্তা করি কম্পিটিটিভ প্রাইসে ভালো পণ্যটা কাস্টমারকে দেওয়ার জন্য, এন্ড ইউজারকে দেওয়ার জন্য। কারণ আপনি জানেন, একটা বাড়ি তৈরি একটা মানুষের স্বপ্ন থাকে, তার সমস্ত জীবনের সঞ্চয় একসাথে করে সে একটা বাড়ি নির্মাণ করতে চায়। আমি সেই যে বাড়ি নির্মাণ করার যে স্বপ্ন, সেই স্বপ্নকে সফল করার জন্য আমরা কাজ করছি। আমরা মানুষের পাশে থাকতে চাই, মানুষকে সেবা দিতে চাই, এই জন্যে সবসময় কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কম্পিটিটিভ প্রাইসে ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। জি, আমি একটি প্রশ্ন করি গ্রাহকের হয়ে। ধরেন আমি একজন গ্রাহক, আমি একটি বাড়ি নির্মাণ করব, সেক্ষেত্রে বাজারে তো অনেক রড আছে, অনেক রডের আমরা বিজ্ঞাপন দেখি, হ্যাঁ, তো আমি কেন সিএসআরএম রডটা কিনবো? বিশেষত্বটা কি আসলে? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনি যদি খালি চোখে সমস্ত রডগুলোকে দেখেন আপনি কিন্তু পার্থক্যটা বুঝতে পারবেন না। আপনি পার্থক্যটা বুঝতে পারবেন কোথায়? আপনি যখন এটাকে টেস্টে দিবেন। ইনশাল্লাহ এই পর্যন্ত বুয়েট টেস্টে আমাদের রড কখনো ফেল করে নাই। বিভিন্ন প্রজেক্টে আমাদের কাজ রড যাচ্ছে এবং এই রড ব্যবহারের আগেই বুয়েটে টেস্টে পাঠায়, স্যাম্পল টেস্টে পাঠায়, বিভিন্নভাবে টেস্ট করা হয়েছে। ইনশাল্লাহ এই পর্যন্ত আল্লাহর রহমতে কোথাও কোনো প্রকার আমাদের রডের কোয়ালিটি সম্পর্কে কেউ প্রশ্ন তুলতে পারে নাই। আরেকটি বিষয়, রডের গুণগত মান ঠিক রাখার জন্য যা যা প্রয়োজন সেটা কিন্তু আমরা করে থাকি। আমরা ইম্পোর্টেড স্ক্র্যাপ ব্যবহার করে থাকি। এই স্ক্র্যাপগুলো আমরা উন্নত বিশ্ব থেকে আনি, ইউকে থেকে আনি, আমরা যুক্তরাষ্ট্র থেকে আনি, আমি অস্ট্রেলিয়া থেকে আনি, নিউজিল্যান্ড থেকে আনি। আপনি জানেন যে ভালো প্রোডাক্ট তৈরি করতে হলে ভালো কাঁচামাল প্রয়োজন, আমরা সেটা করে থাকি। এবং আরেকটি বিষয় অতি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন। আমরা কিন্তু প্রথম থেকেই কেমিক্যাল কম্পোজিশনের উপরে জোর দিয়েছি যে এই ক্ষেত্রে যতটুকুই কেমিক্যাল প্রয়োজন সেটা ক্ষেত্রে আমরা প্রপার ওয়েতে আমরা কেমিক্যাল কম্পোজিশনটাকে করে থাকি এবং সেটাকে ইম্পোজ করে থাকি। আমাদের কিন্তু এই ক্ষেত্রে এই জায়গাটাতে অনেক উন্নত মেশিনারিজ আছে যেখানে খুব সহজেই আমরা এগুলাকে ডিসাইড করতে পারি যে মেল্টিং শপে কতটুকু কেমিক্যাল কম্পোজিশন লাগবে। সো এই ক্ষেত্রে আমি খুব একদম স্যাটিসফাইড এবং একদম কনফিডেন্টলি বলতে চাই ইনশাআল্লাহ আমাদের রডের গুণগত মান বিশ্বমানের, গুণগত মান আন্তর্জাতিক মানের, এবং একজন কাস্টমার চোখ বন্ধ করে নিঃসন্দেহে আমাদের রড ব্যবহার করতে পারেন। এবং আরেকটি বিষয় আমি সবসময় বলি, সেটা হচ্ছে নৈতিকতা। আমরা শুধু ব্যবসা করি শুধু মুনাফার জন্য, এটাই কিন্তু নয়। ব্যবসা করা সুন্নত। আমি আল্লাহ রসুলের কথা অনুযায়ী, আল্লাহ রসুলের পথ প্রদর্শন অনুযায়ী আমরা সবসময় চিন্তা করি
যে কিভাবে মানুষকে সেবা দেওয়া যায় এবং কিভাবে বিজনেসটাকে সুন্নতের মাধ্যমে আদায় করা যায় সেই বিষয়টাকে চিন্তা করি। তাই সবসময় কোয়ালিটির ব্যাপারে আমরা কখনো আপোষ করি না এবং প্রাইসটাকে কম্পিটিটিভ রাখার চেষ্টা করি। জি, আমার একেবারে লাস্ট কোশ্চেন সেটি হচ্ছে যে যে সার্বিকভাবে এই খাতটি নিয়ে আপনার কিছু বলার আছে কিনা, খুবই সংক্ষিপ্তভাবে বলবেন। আসলে যে কোনো দেশের জন্য অবকাঠামো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি। লোহা হচ্ছে মৌলিক বিষয়। আমাদের জনবহুল দেশ, আমাদের দেশের জায়গার সংকট বেশি, এখানে বহুতল ভবন আরও অনেক নির্মাণ করা দরকার, আরও অনেক অবকাঠামো নির্মাণ প্রয়োজন। তো আমি মনে করি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওনারা যদি এগিয়ে আসেন এবং আমাদেরকে বিভিন্নভাবে আমাদের সাজেশনগুলো ওনারা জি। অ্যাডপ্ট করেন, তাহলে আমি মনে করি এই শিল্পটাকে আরও অনেক প্রসার করা সম্ভব। এবং সেই সাথে কিন্তু আমাদের একটা আরেকটি পণ্য আসতে পারে যেটা আমরা এক্সপোর্ট করতে পারি। ইতিমধ্যে আমরা কিছু কিছু এক্সপোর্ট করছি বিভিন্ন জায়গায়। সেই এক্সপোর্ট পরিসরটাকে আরও অনেক দূর বাড়ানো যায় যদি সরকারি সহায়তা পাওয়া যায় এবং আমাদের সাজেশনগুলো শুনে। জি, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।